আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি। স্যার, এই যে স্যার জেনারেল নলেজ গুলোর মধ্যে বিশেষ করে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, তারপর হচ্ছে ভূগোল, এগুলোর মধ্যে স্যার আমি স্যার মানে অ্যাক্টিভ অ্যানালাইসিস করে করে পারে মানে একটা টপিকের মধ্যে কয়টা কোয়েশ্চেন বানানো যায়। স্যার আমি এভাবে এভাবে পড়ি, আমার কি এই ইয়াটা কি ঠিক আছে, আইডিয়াটা কি ঠিক আছে স্যার? অনেক সুন্দর আইডিয়া। আমি এটা নিয়ে আজকে কথা বলছিলাম আমার কলেজে, আমি যখন ক্লাস নিই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। জি এটা স্যার। কিন্তু মূলত সাধারণ জ্ঞানের বিষয়, তো ওইখানে একটা বিষয় বলেছিলাম যে সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটা। জি স্যার। বিশ্বের বিশ্বের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটা? দক্ষিণ সুদান। জি একশো স্যার। তিরানব্বইতম 2021 সালে 2011 সালে এটা স্বাধীনতা লাভ করে। জি আচ্ছা, স্যার। তো আমি যখন প্রশ্নটা করব তখন কিন্তু আমি এটা করব না যে সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটা। কারণ কি, 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত হট টপিক ছিল যে স্বাধীন রাষ্ট্র জি কোনটা, স্যার। এটা সবাই জানতো। আমি জি প্রশ্নটা স্যার। করব যে সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। আমার প্রশ্নটা হবে দক্ষিণ সুদানের রাজধানী কোথায়। জি স্যার। তার মানে তুমি যখন শুধু মুখস্থ করবা যে সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান, সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান, তোমার প্রশ্ন কিন্তু কমন পড়লো না। আমি কিন্তু টপিকটা করবে না। একটু একটু ঘুরিয়ে প্রশ্নটা করলাম একটু যে ঘুরিয়ে বল। দক্ষিণ সুদানের রাজধানী কোথায়। তো জি এরকম স্যার। ভাবে যখন একটা বিষয় হট টপিক থাকবে তখন এটার আশেপাশে আরো কিছু বিষয় তোমার পড়তে হবে। জি স্যার। এই হলো বিষয়, তোমার যে চিন্তাধারা, তোমার যে পড়ার টেকনিক একেবারে ঠিক আছে এটা। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমার কাছে একটা ছোট শীট আছে, আমি ওইটা একটু দেখি, আমার ব্যক্তিগত একটা শীট। ওইটা দেখি, ওইটাতে এই যে তারিখ অভিধানে ভাষা আন্দোলন, এটা একটু দেখি। এটাতে আমি চেষ্টা করেছি ভাষা আন্দোলনের যে প্রেক্ষাপট সেটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। কি ব্যাপার, হচ্ছে না কেন? আচ্ছা, এই যে এই বিষয়গুলো হচ্ছে ভাষা আন্দোলনের মূল বিষয়, আমরা এই বিষয়ে একটু আলোচনা করব ভিতরে। 2 সেপ্টেম্বর 47, 15 সেপ্টেম্বর 47, 15 সেপ্টেম্বর 47, এই যে এই তারিখগুলো আমি প্রথমে এটা শিরোনাম আকারে দিয়েছি, পরে এটা ভিতরে বিস্তারিত আলোচনা করবো এগুলা নিয়ে। আচ্ছা, তমদ্দুন মজলিস, আমরা জানি যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে একটা সংগঠনের সৃষ্টি হয়েছিল, সেটা ছিল তমদ্দুন মজলিস। আর তমদ্দুন মজলিস ছিল একটা কি, রাজনৈতিক না সামাজিক না সাংস্কৃতিক সংগঠন? তমদ্দুন মজলিস ছিল সাংস্কৃতিক একটা, সংগঠন। এটা ছিল একটা সাংস্কৃতিক সংগঠন। আচ্ছা, এটার প্রতিষ্ঠা কবে? সেপ্টেম্বরের 1 তারিখ দোসরা নাকি সেপ্টেম্বর? সেপ্টেম্বর আচ্ছা, তাহলে 1947 সালের 2 সেপ্টেম্বর, এই তারিখটা ঠিক আছে কিনা? এই তারিখটা জি ঠিক স্যার। আছে কিনা? ঠিক আছে এটা? জি স্যার। আচ্ছা, আমি এটাকে এই জন্যই ঠিক বলবো, এইটার জন্য আমার কাছে একটা রেফারেন্স আছে। রেফারেন্সটা হচ্ছে আহ এই যে আমার হাতে যে একটা দেখা যাচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স। এটা হচ্ছে 2017 সালের ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। ওখানে ওইখানে হচ্ছে, এখানে দেয়া 1 সেপ্টেম্বর, এখানে দেয়া 1 সেপ্টেম্বর। আবার আমি কিছু বই এবং হচ্ছে বেসিক ভিউ যে বই, সেই বইটা এবং হচ্ছে ওই নওশাদ ভাই যে শীট করেছে সেখানে সম্ভবত 2 সেপ্টেম্বর দেয়া। এবং আমি নেট ঘেটে দেখলাম 2 সেপ্টেম্বর, কিন্তু এখানে যে ওই কারেন্ট অ্যাফেয়ার্স 2017 ফেব্রুয়ারি, ওইটার মধ্যে দেয়া 1 সেপ্টেম্বর। তো এই জন্য এটা নিয়ে কনফিউশন। তবে আপাতত আমি দুইটাকেই ধরে রাখছি, কারণ হচ্ছে দুইয়ের যে পক্ষে তথ্য প্রমাণ বেশি। একের পক্ষে শুধু আমি এটাই পেয়েছি, 2017 সালের ফেব্রুয়ারিটা। আচ্ছা। উইকিপিডিয়াতেও স্যার এটা নিয়ে কনফিউশন আছে স্যার। লেখা আছে হ্যাঁ, 1 বা 2 সেপ্টেম্বর এমনটা লেখা আছে। এরকম এরকম, হ্যাঁ এরকম থাকে, এরকম থাকেই। আচ্ছা, এই যে আবুল কাশেম,
তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের অধ্যাপক। তিনি ছিলেন নেতৃস্থানীয় পর্যায়ে এই সংগঠনের। আচ্ছা, উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার উদ্যোগের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিল এই তমুদ্দিন মজলিস। তমুদ্দুন মজলিস বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি সহ ভাষা আন্দোলনের সূচনায় আহ প্রতিকৃতের ভূমিকায় উত্তীর্ণ হয় এবং একটা বই বের করেছিল। বইটার নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। বইটার নাম ছিল, বই বলতে কি পুস্তিকা আর কি, ছোট আকারে, যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু। এখানে তিনজন লিখেছিলেন তিনটা প্রবন্ধ। কোন তিনজন? আর এটা প্রকাশিত হয় কবে? 15 সেপ্টেম্বর 1947। এই যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পুস্তিকাটা প্রকাশিত হয় 15 সেপ্টেম্বর 1947। আর এটা সম্পাদনা ছিলেন অধ্যাপক আবুল কাশেম। আর এখানে তিনটা প্রবন্ধ। প্রথম প্রবন্ধটা ছিল আমাদের প্রস্তাব, এটা লিখেছিলেন আবুল কাশেম। রাষ্ট্রভাষা ও পূর্ব পাকিস্তানের ভাষা সমস্যা, এটা লিখেছিলেন ডক্টর কাজী মুতাহার হোসেন। বাংলা ভাষাই হবে আমাদের রাষ্ট্রভাষা, এটা লিখেছিলেন আবুল মনসুর আহমদ। ওই তিনজনের তিনটা প্রবন্ধ নিয়ে ওই পুস্তিকাটা প্রকাশিত হয়েছিল। এখানে আরো বাংলা ভাষাই হবে নানান বিষয়। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রভাষা হবে দুইটা, উর্দু এবং বাংলা। প্রথম সেমিনার হয়েছিল রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। প্রথম সেমিনারটা হয়েছিল, দরকার নাই তারিখ টারিখ, আলোচ্য বিষয় ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা ও উর্দু করা হোক, এই বিষয়ে একটা সেমিনার হয়েছিল। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা বাণী, বিখ্যাত একটা উক্তি রয়েছে, সেটা হচ্ছে এটা: আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এই লাইনটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে, যে এটার প্রবক্তা কে। বা আমরা হিন্দু বা মুসলমান হিসেবে যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা পত্রিকা সম্পাদনা করতেন, নাম কি? শিশু তোষ পত্রিকা আর কি। আঙ্গুর, আঙ্গুর একটা পত্রিকা, এটা সম্পাদনা করতেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তারপরে হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আমরা জানি, একটু আমরা খাতাটা আর কলমটা নিয়ে একটু প্রস্তুত থাকবো, যে আমাদের যে ভাষা আন্দোলন, সেটাকে কেন্দ্র করে চারটা কমিটি হয়েছিল। চারটা কমিটি, এর মধ্যে একটা ছিল রাষ্ট্র রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। একটু লিখে রাখতে হবে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1947 সালের 1 অক্টোবর। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আচ্ছা, তারপরে এটার হচ্ছে এটার আহ্বায়ক ছিলেন হচ্ছে অধ্যাপক ডক্টর এস এম নুরুল হক ভূঁইয়া। হ্যাঁ, এই যে নুরুল হক ভূঁইয়া, তিনি ছিলেন এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, নামটা কিন্তু মুখস্থ রাখতে হবে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, 1 অক্টোবর 1947। এটার আহ্বায়ক ছিলেন এস এম নুরুল হক ভূঁইয়া। আচ্ছা,
আচ্ছা, তারপরে দেখি হচ্ছে প্রথম ছাত্র সভা, এগুলো দরকার নাই কিন্তু, এগুলো দরকার হবে না। আচ্ছা, গণপরিষদে বাংলাকে অন্যতম ভাষা হিসেবে ব্যবহার করার দাবি প্রথম করেছিলেন কে? ধীরেন্দ্রনাথ দত্ত, পূর্ব পাকিস্তানের অন্যতম প্রতিনিধি। এই ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন কুমিল্লা থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য বা গণপরিষদ সদস্য। তিনি হচ্ছে প্রথম বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে দাবি তুলেছিলেন, কিন্তু তার দাবিটা নাকচ করা হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা পড়েছিলাম যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1 অক্টোবর 1947, যেটার আহ্বায়ক ছিলেন এ এস এম নুরুল হক ভূঁইয়া। পরবর্তীতে আরেকটা করা হয়, সেটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা গঠন করা হয় 15 মার্চ 1948। 15 মার্চ 1948 সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটার আহ্বায়ক ছিলেন শামসুল আলম। তার মানে আগে যেটা হয়েছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সেটাকে পুনর্গঠন করে করা হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, অর্থাৎ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ থেকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আচ্ছা, এই কিছু চুক্তি হয়েছিল, এগুলো আমাদের দরকার নাই। জিন্না ঘোষণা করেছিলেন 1948 সালে 21শে মার্চ রেসকোর্স ময়দানে, আর 24শে মার্চ কোথায়? কার্জন হলে। উর্দু shall be the state language of পাকিস্তান। 19শে মার্চ 19শে মার্চ 21শে মার্চ রেসকোর্স ময়দানে, 24শে মার্চ হচ্ছে কার্জন হলে। তারপরে খাজা নাজিমুদ্দিন, তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনিও এসে একই কথা বলেন, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তো মতুন মজলিসের তৎকালীন মুখপাত্র একটা পত্রিকা ছিল, সৈনিক পত্রিকা। এটা সাপ্তাহিক, মানে প্রতি সপ্তাহে একবার প্রকাশিত হইতো। তাহলে সাপ্তাহিক সৈনিক পত্রিকা ছিল তমুদ্দুন মজলিসের মুখপাত্র। এটার প্রকাশক ছিলেন অধ্যাপক আবুল কাসেম। আচ্ছা, তাহলে প্রথম ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, পরে হয়েছিল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, পরে হয়েছিল বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। বিশ্ববিদ্যালয়, তিনটা লিখে রাখতে হবে, তিনটা একটু লিখে রাখো সবাই। প্রথমটা ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা ছিল 1 অক্টোবর 1947। এটার আহ্বায়ক ছিলেন এ এস এম নুরুল হক ভূঁইয়া। পরে হয়েছিল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা হয়েছিল 2 মার্চ 1948। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 2 মার্চ 1948। পরে হয়েছে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা হয়েছে 11 মার্চ 1950, আর এটার আহ্বায়ক ছিলেন আব্দুল মতিন। তারপরে হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 30শে জানুয়ারি 1952 সালে হয়েছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটার আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। এটাই সর্বশেষ। এই চারটা পাশাপাশি লিখে রাখতে হবে, নামটা, গঠনের তারিখ এবং সাল, পাশে আহ্বায়ক কে ছিলেন। এই চারটা বিষয় গুরুত্বপূর্ণ: রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই চারটা কবে গঠিত হয়েছিল, কে আহ্বায়ক ছিল, এগুলা আলাদাভাবে লিখে রাখলে মুখস্থ করতে সুবিধা হবে। 144 ধারা জারি করা হয় কবে? 21শে ফেব্রুয়ারির
আগের দিন রাতে উনিশশো স্যার বাহান্ন শেষের তার আহ্বায়কের নাম তারা করে একটু বলবেন। এই যে কাজী গোলাম মাহবুব। তারিখটা 30শে জানুয়ারি 1952। কি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র ভাষার সংখ্যা পরিচিত? বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ হচ্ছে 11 মার্চ 1950। স্যার, জি। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা এটা 31শে জানুয়ারি দেওয়া আছে সিটে। সেটা 31শে জানুয়ারি। ওই তো বললাম না যে কিছু কিছু বিষয় নিয়ে কনফিউশন আছে, যেমন আমার কাছে যে আমি যে শীটটাকে কেন্দ্র করে লিখেছি সেটা হচ্ছে 2017 সালের যে ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, ওইখানে যা 30শে জানুয়ারি। তো এগুলো নিয়ে কনফিউশন দূর হবে না কখনোই। 30, 31, 1, 2 এগুলো নিয়ে কনফিউশন দূর হবে না। মাথায় রাখতে হবে দুইটাই, অপশনে যেটা থাকবে সেটা লিখতে হবে। আর অপশনে দুইটা কখনোই থাকবে না, 30, 31 দুইটা থাকবে না, যে কোনো একটা থাকবে। ঠিক আছে, তাহলে 21শে ফেব্রুয়ারি আগের দিন 20 ফেব্রুয়ারি 1952 সেখানে 1 মাসের জন্য সভা সমিতি যা আছে সবকিছু নিষিদ্ধ ঘোষণা করা হয় 1 মাসের জন্য। যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়, তারপরে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকে 144 ধারা ভঙ্গের পক্ষে বিপক্ষে ভোটাভুটি হয়। সেখানে প্রায় অধিকাংশ সদস্যই 144 ধারা ভঙ্গের পক্ষে বিপক্ষে ভোট দেয়। 144 ধারা ভঙ্গের বিপক্ষে ভোট দেয় অধিকাংশ সদস্য। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি 1952 সাল, যেখানে সবাই মিছিল থেকে এই 144 ধারা ভঙ্গের জন্য প্রস্তুতি নেয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সহ উপাচার্য তাদেরকে অনুরোধ করেছিলেন যে আপনারা 144 ধারা ভঙ্গ করেন না, কিন্তু ছাত্ররা তাদের নিজেদের অবস্থানে অর্থাৎ ভাঙবে এই অবস্থানে অনড় থাকে, তারা ভাঙবে এরকম অবস্থা। সভা চলার কিছুক্ষণ পরে গাজীউল হক, আব্দুল মতিন এবং গাজীউল হক দুইজনকে আমরা মানে হচ্ছে ভাষা সৈনিকদের মধ্যে দুইজনকে আমরা খুব সামনের সারিতেই দেখি আর কি অবস্থান। তো ওই গাজীউল হক নেতৃত্ব দেন ভাঙার জন্য, এবং সেখানে স্লোগান ওঠে 144 ধারা ভাঙতে হবে, রাষ্ট্রভাষা বাংলা চাই। তারপরে হাবিবুর রহমান শেলির নেতৃত্বে 144 ধারা ভঙ্গ করে একদল শিক্ষার্থী। তারপরে তো যা হওয়ার গোলাগুলি এই সেই, এখানে কয়েকজন শহীদ হয়েছিলেন, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, ওনারা শহীদ হয়েছিলেন। এটা ছিল প্রথম শহীদ মিনার। স্যার হচ্ছে আবুল বরকতকে নিয়ে যে একটা প্রশ্ন উঠে, যে আবুল বরকত নাকি পুলিশের পুলিশ ছিল, শহীদ মানে ভাষা আন্দোলন মানে আন্দোলনকারীদের মধ্যে ছিল না আর কি। এটা নিয়ে যেরকম কনফিউশন যে আবুল বরকত নিয়ে, ঠিক তেমনি ভাবে রবীন্দ্রনাথকে নিয়েও কিন্তু লেখালেখি হয় প্রচুর। একজনের লেখে যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী ছিল, আর একজন আবার এটাকে প্রমাণ করে মিথ্যা প্রমাণ করার জন্য বিরাট বড় রিপোর্ট লেখে। তো ওই যে চলতেছে ওইটা কিন্তু শেষ হয় না কখনো, ডিবেট। হ্যাঁ, এইটাও শেষ হবে না, কারণ এগুলোর সপক্ষে স্ট্রং কোনো যুক্তি নাই, প্রমাণ নাই। যুক্তি বলতে প্রমাণ নাই, যুক্তি এক জিনিস, প্রমাণ আরেক জিনিস। যুক্তি থাকতে পারে, প্রমাণ নাই। তবে যার মাথা থেকে আসছে হয়তো কিছু কিছু না কিছু থাকতেও পারে, তার কাছে মনে হয়েছে যে এটা এরকম, আবার এমনও হয়তো এটা সম্পূর্ণ ভুয়া জিনিস। এগুলার মানে পক্ষে কোনো প্রমাণ নাই। যুক্তি তো দুই পক্ষই দেয়। জব্বার বরকতের পক্ষের লোকজনও দেয়, বরকতকে পুলিশের সোর্স বানানোর পক্ষেও দেয়, কিন্তু হচ্ছে এগুলার প্রমাণ নাই আর কি। আবুল বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের MS শ্রেণীর ছাত্র।
এখন সোর্স হইতেও পারে, সোর্স তো পুলিশের সোর্স সব জায়গায় আছে, সব জায়গায়। তোমার বাড়িতেও দেখবা, তোমার এলাকাতেও দেখবা, দু একটা সোর্স থাকে, এটি স্বাভাবিক। এখন উনি হইতেও পারে। এটা হচ্ছে প্রথম শহীদ মিনার, 1952 সালে 23শে ফেব্রুয়ারি নির্মাণ করা হয়েছিল ঢাকা মেডিকেলে। আচ্ছা, এটা নকশাকার ছিলেন ডাক্তার বদরুল আলম। বদরুল আলম ছিলেন তৎকালীন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী। পরবর্তী তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিক্ষক হয়েছিলেন, এবং তার বাড়ি ছিল জামালপুর। এটা উদ্বোধন করেছিলেন শহীদ শফিউরের পিতা মাওলানা মাহবুবুর রহমান, কিন্তু এটা পুলিশ ভেঙে দেয়। আর তার সাথে সহযোগী হিসেবে ছিলেন ডাক্তার সাইদ হায়দার। একুশের প্রথম প্রভাত ফেরি, গণপরিষদের প্রথম বাংলায় বক্তৃতা কে করেছিলেন? মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। বাংলা একাডেমির উদ্বোধন 3 ডিসেম্বর 1955। বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে দেয়া হয়? 1960 সাল থেকে। মনে রাখবা কিভাবে? মনে রাখবা হচ্ছে বাংলা একাডেমি উদ্বোধন করা হয় কত সালে, এটা তো মনে থাকবে, 1955 সালে 3 ডিসেম্বর। অর্থাৎ উদ্বোধন হওয়ার 5 বছর পর থেকে পুরস্কার প্রদান করা হয়। আর স্বাধীনতা পুরস্কার এবং একুশে পুরস্কার এগুলো কবে থেকে দেওয়া হয়? এগুলা দেওয়া হয় কিন্তু সংগ্রামের পর থেকে, অর্থাৎ 71 সালের পরে, এটা তো নিশ্চিত। স্বাধীনতা পুরস্কার এবং একুশে পদক এই দুইটাই কিন্তু দেওয়া হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। তার মানে 71-এর পরে। তাহলে স্বাধীনতা মানে 77, স্বাধীনতা মানে 77, তার মানে স্বাধীনতা পুরস্কার 1977 সাল থেকে। আর একুশে পুরস্কার, একুশের যে ঘটনা সেটা তো স্বাধীনতার আগে হয়েছে, তাই না? তাহলে 21 মানে 76। একুশে পদক দেওয়া হয় 76 সাল থেকে, স্বাধীনতা পুরস্কার 77 সাল থেকে, বাংলা একাডেমি পুরস্কার 1960 সাল থেকে দেওয়া হয়। এগুলো আমাদের দরকার নাই, এটা দরকার। বাংলাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় কবে রাষ্ট্রভাষা হিসেবে? 1956 সালের 29শে ফেব্রুয়ারি। এদিন সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এবং পাকিস্তানের সংবিধানের 214 অনুচ্ছেদ, 214-1 অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। সংবিধানের 214-1 অনুচ্ছেদ। আচ্ছা, আমার শীট দেখানো শেষ। এবার এইখানে দেখি, আমার মনে হয় এইগুলা আমার শীটে আসছে আর কি। এই যে আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই যে এই চারটা, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, কিন্তু আমি একটু অন্যভাবে বলেছি। আমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে যেভাবে আছে আমি সেভাবে বলেছি। আর নওশাদ ভাইয়ের শীটে নওশাদ ভাই হয়তো কোনো বই থেকে বা কোথাও নেটে সার্চ করে এইভাবে পেয়েছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সর্বশেষ, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটার সাথে মনে হয় আমারটা মিলছে। আর বাকি প্রথম তিনটা তো তিনি একই দিলেন, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। কিন্তু আমি তো বলেছি প্রথমটা ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, পরেরটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, পরেরটা হয়েছে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এইভাবে।
পূর্ব বাংলা ভাষা কমিটি একটা হয়েছিল, যেটা সভাপতি ছিলেন মাওলানা আকরাম খা। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা তীব্র নিন্দা করেছিলেন। 21শে মার্চ যেই কথা বলেছেন, সেম কথা 24শে মার্চ বলেছেন। 21শে মার্চ হচ্ছে মাঠে ঘাটে ময়দানে, আর 24শে মার্চ গিয়ে বলে কার্জন হলে, সেম কথা। এখানে প্রশ্নটা আসবে এটা, যে তিনি কোন এলাকা থেকে নির্বাচিত ছিলেন। তিনি কুমিল্লা থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। প্রথম দাবিটা কে উত্তোলন করেছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। প্রশ্নটা আসবে এইভাবে। এই যে 11 মার্চ 1948, আমরা জানি যে 1952 সালের ঘটনার পর থেকে 21শে ফেব্রুয়ারিকে আমরা ভাষা দিবস হিসেবে পালন করি। কিন্তু 52 সালের আগ পর্যন্ত ওই 11ই মার্চকে ভাষা দিবস হিসেবে পালন করা হইতো। তার কারণ কি? এই দিন পাকিস্তানের সরকারি ভাষা করার দাবিতে ধর্মঘট হয়েছিল এবং সেখানে বঙ্গবন্ধু সহ অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন। যেই জন্য ওই 11ই মার্চটাকে প্রায় 2-3 বছর হচ্ছে ভাষা দিবস হিসেবে পালন করা হয়েছিল। দ্বিতীয় পর্যায়টা ছিল এটা, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, যেটার আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। ছাত্রনেতা গাজীউল হক এবং আব্দুল মতিন, তারা করলো কি, 10 জন করে মিছিল বের করে, ছোট ছোট করে 10 জন করে বের করে 144 দ্বারা ভাঙা হয়। এগারো মার্চ 1948 আবারও আসলো সামনে। এটা সম্ভবত তারিখটা ঠিক নেই, এটা 29শে ফেব্রুয়ারি হবে, 29শে ফেব্রুয়ারি। বারোই মার্চ 1975 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কাজে বাংলা ব্যবহার করার নির্দেশ জারি করেন। সংবিধানের কত নং অনুচ্ছেদে ভাষাকে, আমাদের যে ভাষা বাংলা বলা হয়েছে, এটা কত নং অনুচ্ছেদ? কে বলতে পারবা? স্যার সংবিধানের চারের ক তিন, না? না তিন, তিনের তিন, তিন। তিন। চারের ক হচ্ছে জাতির পিতার প্রতিকৃতি নিদর্শন। জাতির জাতির ভেতর প্রতিকৃতি। প্রতিকৃতি, জাতির পিতার প্রতিকৃতি না থাকলে কি হবে? চাকরি থাকবে না। যেমন চাকরি গিয়েছিল কার? ওই যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ছিলেন না, নাম কি, কাজী নুরুল হুদা, একেএম নুরুল হুদা। একেএম নুরুল হুদার কিন্তু চাকরি চলে গিয়েছিল, জানো তো এটা? বিএনপির আমল, বিএনপির আমলে তিনি কুমিল্লা সম্ভবত ডিসি ছিলেন, তখন তিনি জিয়া রহমানের ছবি টানান নাই উপরে, পরে তার চাকরি চলে যায়। তিনি ছিলেন একবারে কট্টরপন্থী আওয়ামী লীগ আর কি, যার ফলস্বরূপ শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু তনয়া, গণতন্ত্রের মানস কন্যা, তিনি হচ্ছে তাকে পুরস্কৃত করেছেন প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে, এবং তিনি বেশ কিছু
গ্রহণযোগ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন। এই নির্বাচনে কিছু সুন্দর সুন্দর বাণী আমরা জানি, যেমন এখানে আসছেন কেন নির্বাচনের সামনে, ভোট কেন্দ্রের সামনে বলছিল না, হাসিতে ঠেলায় খুশিতে আনন্দে। এরকম কিছু সুন্দর সুন্দর বয়ান আমাদের ইতিহাসে থাকবে, চিরস্মরণীয় হয়। এবার আমরা জি আসি স্যার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেটা হচ্ছে, এটার উদ্যোগটা নিয়েছিলেন কানাডা প্রবাসী রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম, এই নামের দুইজন ব্যক্তি উদ্যোগটা নিয়েছিলেন। তারা একটা সংগঠনের পক্ষ থেকে উদ্যোগটা নিয়েছিলেন। সংগঠনটা হচ্ছে দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অব দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তারপরে আমরা এসে বলবো 17 নভেম্বর 1999, যেখানে ইউনেস্কোর 33তম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষার স্বীকৃতি দেওয়া হয়, এবং 2002 সালে, যেহেতু 99 সালে স্বীকৃতি দেয়, অর্থাৎ এর পরের বছরই 2002 সালে 188টি দেশে প্রথমবারের মতো একযোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছিল। শহীদদের পরিচয় গুরুত্বপূর্ণ হচ্ছে আবুল বরকত। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের MA শ্রেণীর ছাত্র। এটা পড়তে হবে। আব্দুল জব্বার, প্রশ্ন আসে যে, এটা ভাইভাতে বেশি করে আর কি, যে যদি বাড়ি শুনে ময়মনসিংহ এর আশেপাশে বলবো যে তোমার এলাকার একজন ভাষা শহীদ আছে, নাম বলো। রফিক উদ্দিনকে আমরা মনে রাখবো এই জন্য, তিনি ছিলেন ভাষা আন্দোলনের প্রথম শহীদ। এরপরে আর মনে রাখা দরকার নেই। শফিউর রহমানকে এই জন্য মনে রাখবো, তার পিতা কাজী মাহবুবুর রহমান মাওলানা, তিনি হচ্ছে প্রথম আমাদের যে জাতীয় শহীদ মিনার সেটা উদ্বোধন করেছিলেন। সকল ভাষা শহীদকে আমরা সমাহিত করেছি কাজী আজিমপুর কবরস্থানে। কেন্দ্রীয় শহীদ মিনার, এই বিষয়ে তো আমার কাছে একটা নোট আছে, একটু দেখে আসতে পারি। কেন্দ্রীয় শহীদ মিনার, এটা কোথায় অবস্থিত? আচ্ছা, এটাতে যায় নাই কে কে? তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এখানে যাও নাই? জি স্যার, আমি আছি। বাড়ি কোথায় তোমার? নেত্রকোনা। কোন জায়গায়? ক্যাগাতি স্যার, কালিয়ার কাবরাত ইউনিয়ন। ও, এখন কোত্থেকে শুনছো আমাকে? এখন শিবলি, বাড়ি থেকেই। কিসে বলো তুমি, নাম কি তোমার? স্যার আমার নাম নজরুল ইসলাম, আমি ইসলামিক বিদ্যালয় সংস্কৃতি। কি, নেত্রকোনা কলেজ? জি স্যার। ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে কোন ইয়ারে পড়ো? স্যার এই নিউ থার্ড ইয়ার। অর্থাৎ 21-22 সেশন, না না 20-21? 21-22। 20-21? জি স্যার। আচ্ছা, তুমি যাও নাই? না স্যার। ইস, নজরুল, তুমি বিদ্রোহী মনে নজরুল। তুমি কাজটা কি করলা বলো? অনেক বড় ভুল স্যার। এইটার মধ্যে যায় নাই, ঢাকা শহরের অর্ধেক পথ শিশু এখানে এসে ঘুমায় রাত্রে, আর তুমি এখানে যাও নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছো মনে হয় না, গেলে তো এটাতে যাইতা। জি স্যার, এখানে গেছি।
ঢাকা যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে গেছো তুমি? জি স্যার। কোথায় গেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে? সরাসরি ভার্সিটিতেই বন্ধু কোন ওরা জায়গায়, এখানে কোন থাকে তো। হলে? কোন হলে? ও থার্ড ইয়ার ওই ইংলিশ বিভাগে, ওই মানে জিয়াউর হল কোনটা রহমান। ছিল? শহীদ জিয়াউর জিয়া হলে? রহমান। হুম। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে থাকছো? আচ্ছা আচ্ছা, আমি মহসিন হলে থাকতাম। মহসিন হলে গেছো? না স্যার, এতটা সময় হয়েছে না। মহসিন হলে থাকতাম, যাই হোক। তবে তোমার এটাতে যাওয়া উচিত, তুমি ঘুরবা। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক আছে। তুমি কি কি ঘুরছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়া? অপরাজয় বাংলায় গেছো? জি স্যার, এখানে নজরুল, গেছে। জি স্যার। তুমি কি রাজু ভাস্কর্যে গিয়েছো? জি স্যার, এই দিদি এখানেও গেছিলাম। সুপারজিত স্বাধীনতায় গিয়েছো? না স্যার, ওটি এতগুলা যাওয়ার টাইম হয়েছে না। রাজু ভাস্কর্যটা আর সুপারজিত স্বাধীনতা একসাথে লাগানো। না সরি, রাজু, হ্যাঁ হ্যাঁ, রাজু রাজু ভাস্কর্যটা টিএসসির একেবারে রাস্তার মোড়ে। আর সুপারজিত স্বাধীনতাটা হচ্ছে টিএসসি ঢুকতে যে গেটটা, গেটের এক পাশে, যেটাকে বলা হয় সড়ক দ্বীপ। হ্যাঁ, রাস্তার মাঝখানে একটা আহ, তিন কোণা একটা দেয়াল দেয়া, দেয়ালটার মাঝখানে হচ্ছে সুপারজিত স্বাধীনতা। তুমি টিএসসির ভিতরে ঢুকেছো? স্যার অতগুলো মনে নাই। টিএসসি ঢুকতে যে গেট, ওইখানে একটা আছে পায়রা নামে একটা ভাস্কর্য আছে, পায়রা, যেটাকে শান্তির প্রতীক বলা হয়। তুমি কি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছো, যেখানে হচ্ছে আমাদের শিখা চিরন্তন? না স্যার। যাও নাই? আচ্ছা, তুমি কি ওই যে রাজু ভাস্কর্য থেকে হাঁটতে হাঁটতে বাংলা একাডেমি হয়ে হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি থেকে গিয়েছো? যদি গিয়ে থাকো তাহলে হাঁটতে হাঁটতে হাতের বাম পাশে পাইতা তিন নেতার মাজার। না এবং স্যার, এই ডান পাশে যে বাংলা একাডেমি, তার ভিতরে হচ্ছে মুদের গর্ভ। মুদের গর্ভের যে স্থপতি তিনি হচ্ছেন অখিল পাল। আচ্ছা, আর একটু যদি সামনে যাও তাহলে তুমি পাইবা হচ্ছে বাংলা একাডেমিটার এখানে পাইবা হচ্ছে আহ ঢাকা গেট। ঢাকা গেট। আর এটার আর একটা নাম হচ্ছে মীর জুমলা গেট। যখন মীর জুমলা এখানে সুবাদার হয়ে এসেছিলেন, তখন তিনি এই গেটটা নির্মাণ করেছিলেন। এটার নাম হচ্ছে ঢাকা গেট বা মীর জুমলা গেট। তুমি গেটটা পার হইবা, পার হয়ে সামনে দেখবা হচ্ছে দুয়েল চত্বর, দুইটা দুয়েল একটা মোড়ের মধ্যে, সায়েন্স ফ্যাকাল্টির গেটের মুখে আর কি। এটার নির্মাতা হচ্ছে আজিজুল জলিল পাশা। ওই পায়ের কি জানি, হ্যাঁ, বা দোয়েল চত্বর। আবার আজিজুল জলিল পাশা আরেকটা করেছেন, সেটা হচ্ছে মতিঝিলের শাপলা চত্বর। দুইটা চত্বর, দোয়েল চত্বর আর শাপলা চত্বর, এই দুইটি করেছেন আজিজুল জলিল পাশা। তুমি যদি আরেকটু আগাও এস এম হল, এখানে দেখবা স্বাধীনতা নামে একটা ভাস্কর্য রয়েছে, বঙ্গবন্ধু এইভাবে হাত উঠায় আছে, বিশাল বড় বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য। এবং এখানে প্রায় 50 থেকে 100টা হবে ছোট ছোট মানুষের ছবি এখানে। আমারও আছে কিনা জানি না, বাংলাদেশের মোটামুটি প্রত্যেকেরই আছে আর কি। তুমি যদি বঙ্গবন্ধু হলের ভিতরে ঢুকতা, ওইখানে ছিল ক্যাকটাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে এগুলো দেখে আসবা, দেখার মতো এগুলাই। প্রশ্ন এখান জি থেকে স্যার। আসে। আমরা যেখানে ছিলাম, কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলাদেশের রাজধানী যে ঢাকার কেন্দ্রস্থল, অর্থাৎ ঢাকা মেডিকেলের যে জরুরি গেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ল ফ্যাকাল্টি, এই দুইটার মাঝামাঝি অবস্থায় অবস্থিত। এটার স্থপতি ছিল হামিদুর রহমান। আর এটার আরেকজন সহস্থপতি ছিলেন মহিলা, নাম কি? এটা তোমাদের সাথে আমি প্রায় গল্প করি। তার একজন সহস্থপতি ছিল একটা মহিলা, নামটা ভুলে গেছি এই মুহূর্তে। নবের আহমেদ, নবের আহমেদ, নবের আহমেদ। তিনি ছিলেন এটার সহ প্রতিষ্ঠাতা। কিন্তু পত্র পত্রিকা বই পুস্তক সব জায়গায় শুধু হামিদুর রহমানের নাম দেওয়া হয়, যে জন্য তিনি এত বিরক্ত হয়েছিলেন, তিনি দেশ ত্যাগ করেছিলেন। তিনি ফ্রান্সে চলে গিয়েছিলেন অনেক আগে, দেশ স্বাধীন হওয়ার পরপরই, 75-এর দিকে, হয়তো 74-75-এর দিকে। পরে তিনি আর দেশে আসেন নাই। ওইখানে গিয়ে বিয়ে শাদী করে ওইখানে সেটেল হয়েছিলেন। 2014 সালে তিনি মারা গিয়েছেন। তার লাশটাও দেশে আসে নাই। তিনি এতই বিরক্ত ছিলেন। আমাদের আমাদের আমরা এটা বলবো ভুল না, এটা আমরা বলবো অপসংস্কৃতি, যে একটা মানুষ যদি কেউ কিছু তৈরি করে, আমরা সেটা প্রাপ্য যে সম্মান সেটা দিতে পারি না। যেমন হচ্ছে
যেমন হচ্ছে আমরা যদি দেখি যে বাংলাদেশে যে পতাকা, এটার ডিজাইনার কে ছিলেন? প্রথম ডিজাইনার শিবনারায়ণ দাস স্যার। শিবনারায়ণ দাস। তিনি এক দেড় মাস আগে গত হয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। শিবনারায়ণ দাস ছিলেন বাংলাদেশের প্রথম পতাকার ডিজাইনার। পতাকাটা কেমন ছিল? এখন যেরকম আছে ওইরকমই, শুধু লাল যেই দাগটা, বৃত্তটা, ওইটার ভিতরে বাংলাদেশের মানচিত্রটা ছিল। ঠিক আছে। পরবর্তীতে এটারে এডিট করলেন কে? আহ কামরুল হাসান। কামরুল হাসান এডিট করে তিনি কি করলেন, যা আছে সবই ঠিক আছে, শুধু মানচিত্রটা টান দিয়ে ছিঁড়ে ফালায় দিছে। ফালায় দিয়ে কইলো কি এটা নতুন ডিজাইন। এখন আমরা জাতীয় পতাকা ডিজাইনার হিসেবে কার নাম দেখি? কামরুল হাসানের। কিন্তু কেন আসবে কামরুল হাসানের নাম? এটা তো শিবনারায়ণ দাসের নাম হওয়া উচিত। কামরুল হাসান তো কোনোভাবেই আসতে পারে না। এটার যে দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে, এটা যে কতটুকু সবুজ হবে, কতটুকু লাল হবে, এগুলো সব তো দিয়েছিলেন শিবনারায়ণ দাস। তাহলে আমরা কামরুল হাসানকে কেন বলি? এখন আমি বললে তো আর হবে না, এটা বাংলাদেশ তাকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে বলেই কিন্তু আজকে আমি বলি যে আমাদের জাতীয় পতাকা ডিজাইনার কামরুল হাসান, কিন্তু এটা ভুল। এটা শিবনারায়ণ দাস। কামরুল হাসান যেটা করেছে সেটা শুধু টান দিয়া মানচিত্রটা ফেলায় দিছে। এটা তুমিও পারবা, আমিও পারবা। মানচিত্রটা এডিট সরা। করতে শুধু। এটাকে এডিট বলা যায়? এডিট বলা যায়, এটাকে তুমি স্থপতি বলতে পারো না। কিন্তু বাংলাদেশে এগুলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সমাজ বিজ্ঞান একটা সাবজেক্ট ছিল এবং এটার একজন বিভাগীয় প্রধান ছিলেন ডক্টর, কি জানি নামটা ভুলে গেছি, তিনি খুব চেষ্টা করে ক্রিমিনোলজি নামে একটা বিভাগ চালু করলেন। চালু করলেন বলতে কি, সমাজ বিজ্ঞান অধীনে একটা নন মেজর কোর্স ছিল ক্রিমিনোলজি। নন মেজর কোর্স, এটা কোনো সাবজেক্ট না, একটা কোর্স ছিল। কিন্তু দেখা যায় এটার ডিমান্ড বেশি ছিল। কারণ কি, ওই যে পুলিশ ক্যাডার যারা বা পুলিশে যারা চাকরি করে প্রত্যেকে গিয়ে এটা সন্ধ্যাকালীন কোর্স হিসেবে প্রাইভেট ভাবে পড়তো এটা। তো ওই যে ডক্টর শফিউর রহমান না শফিউল্লাহ স্যার, উনি করলেন কি, অনেক চেষ্টা করে ক্রিমিনোলজি নামে আলাদা একটা বিভাগ খুললেন। অনেক ইয়া করে বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে যোগাযোগ করে একটা নতুন বিভাগ খুলতে গেলে তো অনেক ঝামেলা, এটা জানোই তোমরা। অনেক কষ্ট করে খুললেন। দুঃখের বিষয়, জিয়াউর রহমান নামে একজন স্যার ছিলেন এই সমাজবিজ্ঞান বিভাগেই। বিভাগ চালু হইলো সুন্দর মতো। বিশ্ববিদ্যালয় প্রশাসন জিয়াউর রহমান স্যারকে প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হিসেবে তারে বসায় দিলেন চেয়ারে। তাহলে যেই লোক এত কষ্ট করে বিভাগটা খুললেন, তারে না বসায়া চাটকার জিয়াউর রহমানকে যে বসায় দিল, এটা অন্যায়। জিয়া কিছুদিন আগে মারা গেছে। চাটকার জিয়া কিছুদিন আগে মারা গেছে, ওই মাস 2-3 আগে। এবং এত বড় চাটকার ছিল, সে বলছিল আসসালামু আলাইকুম, যে সম্পূর্ণভাবে বলে সে রাজাকার জামাত, সে বলতে হবে আসসালাম আলাইকুম। তার নাম জিয়াউর রহমান, সে জিয়া রহমান লিখতো, জিয়া রহমান। কারণ কি, কোন মানে কোন রাজনৈতিক নেতার সাথে নাকি তার নামটা মিলে যায়, সেই জিয়াউর রহমান রাখবে না। সে এত বড় বেয়াদব ছিল। আমরা পরে যদি দেখি, আচ্ছা, কেন্দ্রীয় শহীদ মিনার দেখলাম। এখানে বিষয়টা হবে এটা, উচ্চতাটা কতটুকু? 14 মিটার বা 46 ফুট। মুখস্থ রাখার বিষয় হচ্ছে এটা। এবার আমরা দেখি স্থপতি। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি তো আমরা দেখলামই, হামিদুর রহমান। নবের আহমেদ যে আছে এটা তো আমরা বলি না। সর্বোচ্চ শহীদ মিনার জাহাঙ্গীরনগরে, এটা প্রতিষ্ঠাতা রবিউল হুসাইন। জাহাঙ্গীরনগরেরটা উচ্চতা 71 ফুট। জাহাঙ্গীরনগরটা কেমন একটু দেখি। এই যে এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের শহীদ মিনার, যেটাকে বলা হয় সবচেয়ে উঁচু শহীদ মিনার। এখানে তো অনেকে যাওয়ার কথা। আমরা ঢাকা শহর থেকে যদি বাইরে কোথাও ঘুরতে যেতে চাই, কাছের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এটা। এবং খরচও কম, কোনো খরচ নাই। বাস দিয়ে যাইবা, নামবা, ঘুরবা। বটতলা নামক একটা জায়গা আছে, অনেক প্রকার ভর্তা দিয়ে খাওয়া হয়, খাওয়া দাওয়া করে আইসা পারবা কম দামে জাহাঙ্গীরনগরে। তারপর হচ্ছে শহীদ মিনার, শিল্পী মুর্তজা বশির। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটা কেমন দেখি তো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারটা।
আমার এখানে নাই মনে হয়। এটা লাগবে না, বাদ। এটাও লাগবে না হামিদ, এই দুইটা বললে হবে। আচ্ছা, জননী ও গর্বিত বর্ণমালা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করতেই হবে। এটা হচ্ছে পরিবাগে অবস্থিত, এটা হচ্ছে প্রতিষ্ঠাতা বা স্থপতি হচ্ছে মৃণাল হক। এই যে এটা, এটা না, এটা না, এই যে এটা জননী ও গর্বিত বর্ণমালা। দেখা যাচ্ছে যে কিছু অক্ষর রয়েছে আর দুইটা বৃত্ত রয়েছে। এখানে দেখা যাচ্ছে একজন মা তার শহীদ হওয়া সন্তানকে কুলি নিয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে জননী ও গর্বিত বর্ণমালা, এটা হচ্ছে ঢাকার পরিবাগে অবস্থিত, আর এটার স্থপতি হচ্ছে মৃণাল হক। তারপরে আসি মুদের গর্ব অখিল পাল, এটা কোথায়? বাংলা একাডেমির ভিতরে। অবশ্যই যারা বইমেলায় যাও বা গিয়েছো তারা নিশ্চয়ই এটা দেখেছো। এটা কেমন, তারপরও আমি আর একটু দেখাই, যে এটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে এটা বাংলা একাডেমির ভবনে, এটার মুদের গর্ব, এটা হচ্ছে অখিল পাল। বৈশ্বিক ভাষা বৃক্ষ আসমা জাহান এশিয়াটিক সোসাইটির মধ্যে এটা। এই যে এটা বৈশ্বিক ভাষা বৃক্ষ আসমা জাহান এশিয়াটিক সোসাইটির মধ্যে। এটা দেখতে এরকম। বিদেশে প্রথম শহীদ মিনার কোন দেশে? যুক্তরাজ্যে। একটা পড়লে হবে, আর লাগবে না। একুশে জাদুঘর কোথায় এটা? বাংলা একাডেমির বর্ধমান হাউসের দ্বিতীয় তলায়। প্রথম বই, প্রথম ভাষা আন্দোলনের ইতিহাস। প্রথম উপন্যাস কবর মুনির চৌধুরীর, সরি নাটক। আর প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন জহির রায়হানের। প্রথম সংকলন হচ্ছে হাসান হাফিজুর রহমানের 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, প্রথম কবিতা মাহবুবুল উল আলম চৌধুরীর কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। ভাষা আন্দোলনের প্রথম গল্প শাহেদ আলীর মন ও ময়দান। এগুলো তো মুখস্থ করতেই হবে। দাদুরা তো আমার কোরবানি নিয়ে ব্যস্ত লাগিয়ে আছে। 21-এর প্রথম গল্প শওকত ওসমানের মৌন নয়, প্রভাত ফেরির গান। দরকার না। ভাষা আন্দোলনের ফলে গঠিত প্রথম প্রতিষ্ঠান, ভাষা আন্দোলনের ফলে গঠিত প্রথম প্রতিষ্ঠান হচ্ছে বাংলা একাডেমি। কত সালে? 3 ডিসেম্বর 1955 সালে। এটার মূল ভবনটির নাম হচ্ছে বর্ধমান হাউস। এটার প্রথম সভাপতি, প্রথম পরিচালক, প্রথম মহাপরিচালক, প্রথম নারী মহাপরিচালক, এগুলা আমাদের মুখস্থ করতে হবে। প্রথম পরিচালক ছিলেন ডক্টর এনামুল হক। প্রথম সভাপতি মাওলানা আকরাম খা। প্রথম মহাপরিচালক ডক্টর মাজহারুল ইসলাম। প্রথম নারী মহাপরিচালক ডক্টর নীলিমা ইব্রাহিম। নীলিমা ইব্রাহিমের আরেকটা পরিচয় আছে, কে তিনি? কে নীলিমা ইব্রাহিম? নীলিমা ইব্রাহিম হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের ওয়াইফ। ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম একটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ মানে চিকিৎসা সেবার জন্য একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। নাম কি এটা? হসপিটাল। পারডেম বা ডাক্তার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল। এই ইব্রাহিমের ওয়াইফ হচ্ছে নীলিমা ইব্রাহিম এবং তাদের একজন
মেয়ে ছিল। মেয়েটা হচ্ছে সূর্য দিগল বাড়ি যে উপন্যাস, সেটা হচ্ছে বাংলাদেশের, মানে আমরা কিন্তু দেখি যে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র আছে কতগুলা, সেগুলার মধ্যে প্রথম ছিল সূর্য দিগল বাড়ি। বাংলাদেশের প্রথম সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ছিল সূর্য দিগল বাড়ি। ওইটাতে নায়িকা হিসেবে অভিনয় করেছিল ওই মেয়েটা, নীলিমা ইব্রাহিম এবং ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে। এটা 1979 সালের ঘটনা। 1979 সালের ঘটনা। তো ওই সিনেমার ফটোগ্রাফার অর্থাৎ ভিডিও বা ছবি যে করতেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা যে মডেলিং যারা করে, মডেলিং বিশেষ করে মেয়ে, ওই মডেলিং মেয়েদের সাথে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফটোগ্রাফারদের সাথে। কারণ গ্রাফার যারা, তারা হচ্ছে মডেলিং যারা করে তাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফটোগ্রাফিটা যদি ভালো হয় সে হিট, ভাইরাল। তো ওই ছিলেন, নামটা ভুলে গেছি আমি, কাজী জহির আহমেদ নাকি জানি, তিনি ছিলেন ফটোগ্রাফার। তার সাথে প্রেম হইলো, ছাড়াছাড়ি হইলো, পরে ওই মেয়েটা আত্মহত্যা করে 1991 সালে আত্মহত্যা করে। ওই নায়িকা 79 সালে সে ছিল নায়িকা, পরে বিয়ে শাদী হয়েছে, 91 আত্মহত্যা করে। আর ওই যে ফটোগ্রাফার সে দেশ ছেড়ে চলে যায়। 2014 সালে সে বাংলাদেশে একটা কাজে বেড়াইতে আসে। সে তখন আমেরিকাতে সেটেল। 14 সালের পরে শাহবাগ একটা হোটেলে সে মারা যায় বেড়াইতে এসে। আচ্ছা, তাহলে প্রথম পরিচালক, বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিলেন ডক্টর এনামুল হক। আর প্রথম সভাপতি মাওলানা আকরাম খাঁ। আর বর্তমান সভাপতি কে? বর্তমান সভাপতি সেলিনা হোসেন। প্রথম মহাপরিচালক ছিলেন ডক্টর মাজহারুল ইসলাম। বর্তমান মহাপরিচালক কে? মোহাম্মদ নুরুল হুদা নামক একজন কবি। যাই হোক, আমরা পরে আগাই। ধান শালিকের দেশ কি পত্রিকা এটা? ত্রৈমাসিক পত্রিকা। উত্তরাধিকার, সৃজনশীল, বাংলা একাডেমি জার্নাল প্রত্যেকে প্রকাশিত হয়। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ইংরেজি ভাষার ষান্মাসিক পত্রিকা। এই তিনটা পড়লে হবে আপাতত। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেগুনবাগিচা। এটুকু পড়লে হবে। ভাষা আন্দোলনের মুখপাত্র ছিল কি? সাপ্তাহিক সৈনিক পত্রিকা। আমরা আগে পড়েছি যে তমুদ্দুন মজলিসের মুখপাত্র একই কথা, এই সাপ্তাহিক সৈনিকই। ভাষা আন্দোলনের প্রথম সূত্রপাতকারী অধ্যক্ষ আবুল কাশেম। কারণ কি? ওই যে তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা করলেন, করে আন্দোলন শুরু করলেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি, এটা বাংলা ছিল 8 ফাল্গুন 1358, দিনটা ছিল বৃহস্পতিবার। এবার আসে 54 সালের প্রাদেশিক নির্বাচন। এখানে আমরা জানি যে 54 সালে একটা নির্বাচন হয়েছিল। এটা যুক্ত ফ্রন্টের নির্বাচন। যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল কবে? 1953 সালের 4 ডিসেম্বর। যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল 1953 সালের 4 ডিসেম্বর, কিন্তু নির্বাচনটা হয়েছিল 54 সালে। এখানে 4টা দল ছিল: বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ, নেতৃত্বে ছিলেন ভাসানী; কৃষক শ্রমিক পার্টির নেতৃত্বে ছিলেন একে ফজলুল হক; নেজামি ইসলামী নেতৃত্বে ছিলেন মাওলানা আতাহার আলী; বামপন্থী গণতন্ত্রী পার্টি যেটা নেতৃত্বে ছিলেন হাজী দানেশ। আমরা জানি যে দিনাজপুরে এই হাজী দানেশের নামে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে। স্যার, জি। এই বামপন্থী এবং ডানপন্থী এগুলার দ্বারা কি বোঝায় স্যার? বামপন্থী মানে হচ্ছে সমাজতন্ত্র, আর ডানপন্থী হচ্ছে গণতন্ত্র বা উগ্র গণতন্ত্র যেটাকে বলা হয়। আর এটা আসে ফ্রান্স থেকে। ফ্রান্সে আইনসভায় স্পিকারের বাম পাশে একদল বসতো, ডান পাশে একদল বসতো। ওইখান থেকে বামপন্থী আর ডানপন্থীর পরিচয়। বাংলাদেশে বামপন্থী বলতে কাদেরকে আমরা বুঝি?
জাসদ। জাসদ, পৃথিবী বাসদ, চারশো পাঁচশো ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেননের একটা দল আছে না, ওইটার নাম কি? ওইটাও তো বামপন্থী। হ্যাঁ স্যার ওয়ার্কার্স ওয়ার্কার্স পার্টি, পার্টি ওয়ার্কার্স পার্টি। মুজাহিদুল ইসলাম সেলিমের কমিউনিস্ট পার্টি। তুমি তো আসলটাই বলো নাই। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি। সিপিবি সিপিবি। তারপরে তো আরো অনেক আছে, আরো অনেক দল আছে। আচ্ছা, যাই হোক। আহ এই দেখছো একটা কাহিনী, দেখো এই যে পোস্টারটা ছাপাইছে, পোস্টারে দেখো শেখ মুজিবুর রহমান, শেখ বানানটা কেমনে লিখছে দেখো, দেখা যায়? আপনাদের শেখ মুজিবুর রহমান নৌকা আর মার্কায় এটা ভোট স্যাক দিয়ে। হয়ে গেছে। এটা স্যাক হয়ে গেছে, ওই যে আমরা স্যাক দিই না। যদি শেখ যদি যদি 1971 সালে বাংলাদেশ জয়ী না হইতো, তাহলে ওইটাই হইতো, স্যাকই হইতো। আচ্ছা, এটি স্বাভাবিক। যারা পরাজিত হবে তারা রাজাকার, যারা জয়ী হবে তারা মুক্তিযোদ্ধা। এটাই সিস্টেম, সব জায়গায় সবসময় হয়ে আসছে এটাই। আচ্ছা, ওইখানে 21 দফা ভিত্তিক একটা ইশতেহার দিয়েছিল। এই 21 দফা লিখেছিলেন কে? এটার প্রণেতা কে? তৎকালীন আওয়ামী লীগের সহ সভাপতি আবুল মনসুর আহমেদ। তার বাড়ি কিন্তু ময়মনসিংহ, আমাদের ময়মনসিংহের ত্রিশালের ধানিকুলা গ্রামে। 21 দফার প্রথম দফা কি ছিল? স্যার বাংলাদেশ পাকিস্তানের অন্যতম রাষ্ট্র পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা চাই, এটা ছিল প্রথম দফা। 4 ডিসেম্বর 1953 যুক্তফ্রন্ট গঠন। আচ্ছা, 15 নম্বর দফা দিয়েছিল বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা। আচ্ছা, এটা পরে কবে হয়েছে? নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, এটা কত সালে হয়েছে? 96 বা 97। 2007 সালের 1 নভেম্বর। 2007 সালের 1 নভেম্বর এটা কার্যকর হয়েছিল। এটা কত নং অনুচ্ছেদে রয়েছে সংবিধানের? বাংলাদেশ সংবিধানের 22 নং অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা। এটা পৃথকীকরণ হয়েছিল একটা মামলার মাধ্যমে। মামলাটার নাম কি? মাজদার হোসেন বনাম বাংলাদেশ। মাজদার হোসেন একজন বাংলাদেশ হাইকোর্টের একজন আইনজীবী, তিনি মামলা করেছিলেন একটা এটার পৃথক করার জন্য। মামলাটা করা হয়েছিল 96 সালে, কিন্তু এটা কার্যকর হয়েছে 2007 সালে। 2007 সালে কোন গভর্নমেন্ট ক্ষমতায় ছিল? তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়ক ফখরুদ্দিন। সরকারে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এটা করেছিল, এটা কিন্তু কোনো রাজনৈতিক সরকার করে নাই। তার মানে এটাতে ঝামেলা আছে। তার উপরের দিকে একটু স্ক্রল করবেন। আর উপরে স্যার আর একটু। জি স্যার হয়েছে। হ্যাঁ, যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন? এটা কি কোশ্চেন? এটা তো এটা তো একটা কমন প্রশ্ন। এটা তো মুখস্থ রাখবা, আসলে আসতেও পারে। এটা সামনে আমরা পড়বো। আচ্ছা, দেখো পূর্ব বাংলার যে মুখ্যমন্ত্রী বাসভবন ছিল বর্ধমান হাউস, এটার বর্তমান এটা বাংলা একাডেমির সাথে মিক্সড হয়ে গেছে, বাংলা একাডেমির ভিতরে পড়ে গেছে। আচ্ছা, তারপরে এটা আসন মাসন এটা দেখো, আইতেও পারে আর কি। কারণ এগুলা এখন কমন হইতে হইতে এমন বিষয় হইতে মানে আমি কিছুদিন আগে ভাইবা নিলাম মাস্টার্সের,
যে এটার প্রণেতা কে? বঙ্গবন্ধু। ওইটার প্রণেতা কে? বঙ্গবন্ধু। সংবিধানের প্রণেতা কে? বঙ্গবন্ধু। মানে এমন একটা পর্যায়ে গেছি আমরা, হুট করে সবকিছুতেই বঙ্গবন্ধু। কারণ কি? ওই যে বঙ্গবন্ধু থেকে প্রশ্ন বেশি আসে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে আমাদের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু এই যে দেখো, বঙ্গবন্ধু কি ছিলেন? কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন এই মন্ত্রী ছিলেন। এগুলা তোমাদের লেভেলের প্রশ্ন না, এগুলো আরো নিচের লেভেলের প্রশ্ন। শরীফ একটা কথা বলেছিলেন, শিক্ষা এমন কোনো জিনিস নয় যা বিনামূল্যে পাওয়া যেতে পারে। এই কথাটা বলার কারণে সব মানুষ খেপে গিয়েছিল তার উপরে। আচ্ছা, এই কথার সাথে কি তোমরা একমত না দ্বিমত? দ্বিমত স্যার। কেন? টাকা ছাড়া কোনো কিছু হয়? আর না স্যার। বর্তমান বর্তমান পরিস্থিতিতে মানে পূর্ব একমত, কিন্তু তৎকালীন পরিস্থিতিতে এটা অনেক একটা বড় কথা ছিল আর কি। বর্তমান প্রেক্ষাপটে এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে তুমি যদি স্কুলে যাও তোমাকে টাকা দেবে, এমন পর্যায়ে। যে জন্য স্কুলে তুমি যাচ্ছ ঠিকই, তুমি স্কুল থেকে কিছু পাইতেছো না, তোমার কোনো কিছুই হচ্ছে না। তুমি যাচ্ছ টাকার লোভে, তুমি যাচ্ছ কি উপবৃত্তির লোভে, তুমি যাচ্ছ গমের লোভে, চালের লোভে। তুমি তো পড়াশোনা করতে যাও নাই, যে জন্য পড়াশোনাটা হচ্ছে না। পড়াশোনার যে সিস্টেম, শাসন করা যাবে না, বেত মারা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। তাহলে তোমাকে আমি বললাম তুমি পড়ো, তুমি পড়লা না, আমি কি করতে পারি তোমারে? অবশ্যই শাসন করা উচিত। তোমাকে আমি কি করব? তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ো, তোমার আমি বললাম তুমি এই রুমে কথা বললো না, তুমি অনর্গল কথা বলতেছো, এখন তোমার আমি কি করব? তোমাকে তো আমি ব্যত্রাঘাত। মারতে পারবো না, তোমাকে তো আমি মারতে পারবো না। স্যার এ তো একটা প্রেক্ষাপট বললেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে বলেন। আচ্ছা, তাহলে হচ্ছে তিনি একটা কথা বলেছিলেন যে শিক্ষা এমন কোনো জিনিস নয় যা বিনামূল্যে পাওয়া যেতে পারে। আসলে এটা সত্য কথা তিনি বলেছিলেন, কিন্তু তখন হচ্ছে মানে আমার আন্দোলন করার দরকার, যে কোনো বিষয় নিয়ে একটা আন্দোলন করলাম আর কি। পরবর্তীতে এটার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হয়। আর কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেমন শিক্ষাটা সার্বজনীন পর্যায়ে যাচ্ছে, এই জন্য তো কিন্তু এই জন্যই তো উনি যে শিক্ষাটাই নাই। সম- উনি যে সময় বলেছিলেন তখন আগে মানে আমাদের জনসংখ্যার বড় একটা পার্ট শিক্ষার বাইরে ছিল। তো তাদের আনার জন্য তখন মানে ফ্রি বা অবৈতনিক ব্যবস্থাটা করা হয়েছিল আর কি। পরে এই শফিকুর রহমান শরীফ শিক্ষা কমিশনের যে চেয়ারম্যান, তিনি এই কথাটা বললেন, সেই কারণে আন্দোলনটা সৃষ্টি হয়েছিল আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, 1969 সালে যে একটা 11 দফা হয়েছিল সেটার প্রথম দফা ছিল এটা, 62-র যে শিক্ষানীতি সেটা বাতিল করতে হবে। 6 দফা আন্দোলন,
ছয় দফা আন্দোলনকে নিয়ে আমরা আর একটা ভিডিও দেখে ফেলি নাকি? এই যে আমার একটা মিনি ক্লাস, যে আমি যদি 10 মিনিটের ক্লাস নেই তাহলে 10 মিনিটের ক্লাসের মধ্যে কি পড়াবো। এটা হচ্ছে পূর্ব পরিচিতি, মানে এই দুইটা ছবি দেখে কি আমরা বুঝতে পারতেছি যে এটা একটা 6 দফার আন্দোলন, তাই না? আর এই যে কার্সরটা আমার যেখানে, এটা হচ্ছে একটা ভিডিও। এটা আমি চালাইলে তোমরা এটা দেখতে পারো কিনা। এই দেখা যায় ভিডিওটা? জি স্যার, সাউন্ড শোনা যায়? সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড নেই স্যার। সাউন্ড যদি শেয়ার করতে চান তাহলে স্যার আবার স্ক্রিনশট অফ করে যখন নতুন করে শেয়ার দিবেন তখন শেয়ার উইথ সাউন্ড অপশনটা করে নিতে হবে। তার দরকার নাই, ক্লাসটা শেষ করি। হ্যাঁ, ক্লাস শেষ হোক। আচ্ছা, কথাগুলো তো তোমরা শোনো নাই, আমি শুনছি। কথাগুলো খুব মজার, দুর্দান্ত। ছয় দফা বাঙালি জাতির মুক্তির সনদ। শিকন ফল মানে আমরা হচ্ছে এটা পড়ার পরে এগুলা শিখতে পারবো। যে ক্লাসটা আমরা এখন করব সেই ক্লাস থেকে এগুলা শিখতে পারবো। ছয় দফা আন্দোলনটা কি ছিল মূলত? ছয় দফা আন্দোলনটা ছিল এটা: 1966 সালে 5 এবং 6 ফেব্রুয়ারি লাহোরে এটা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর একটা সম্মেলন হয়েছিল। সেখানে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা উত্থাপন করেছিলেন। প্রেক্ষাপটটা ছিল 1965 সালের যে কাশ্মীরে ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটে। সেখানে পাক ভারত যুদ্ধ হয় 17 দিন ব্যাপী। এই যুদ্ধে বাঙালিরা অসম্ভব সাহসিকতা দেখায়, তবে পূর্ব পাকিস্তান তখন সম্পূর্ণরূপে অরক্ষিত ছিল। অতঃপর জাতিসংঘের হস্তক্ষেপে উভয় পক্ষ যুদ্ধবিরতি দেয় এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তাসকন্দে চুক্তি করে। তাসকন্দে, উজবেকিস্তানের রাজধানী ছিল তাসকন্দ। সেখানে একটা চুক্তি করে 1966 সালের 10 জানুয়ারি, যেটা তাসকন্দ চুক্তি হয়। এর মাধ্যমে এটা সমাপ্তি ঘটে। তারপর হচ্ছে 6 দফা ঘোষণা। নানান বিষয় ছিল। তখন পত্রিকাগুলা বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী রূপে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। বিচ্ছিন্নতাবাদী অর্থাৎ স্বাধীনতা চায়, এরকম একটা অবস্থা। 6 দফা দিবস কবে? প্রতি বছর 7 জুন 6 দফা দিবস পালন করা হয়। কারণ কি, 1966 সালের এই দিনে একটা আন্দোলন হয়েছিল যেখানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মনোমিয়া, শফিক, শামসুল হক সহ প্রায় 11 জন শহীদ হয়েছিলেন। এই জন্য 7 জুনটাকে বলা হয় ঐতিহাসিক 6 দফা দিবস। 6 দফা দাবি একটা বই, যেটা রচিত হয় লাহোর প্রস্তাব অনুযায়ী। 6 দফা যেটা অনুমোদন পায় 18 মার্চ 1966 সালে আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে। 6 দফা একটা বই রচিত হয়েছিল, বইটার নাম ছিল আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি।
আচ্ছা, এই 6 দফা দাবিটাকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা ছিল ইংল্যান্ডের রাজা জন তার হারানো সম্পত্তি ফিরে পেতে সম্পত্তি জবরদখল এগুলো করে, এগুলো আদায়ের দায়িত্ব ছিল ব্যারনদের, যারা ছিলেন তৎকালীন ব্রিটেনের অভিজাত জমিদার। ব্যারন মানে জমিদার। ফলে ব্যারনরা রাজার প্রতি বিদ্রোহী হয়ে ওঠে এবং রাজাকে তাদের শান্তি প্রস্তাব মেনে নেওয়ার প্রস্তাব দেয়। রাজা প্রথমে চুক্তি মেনে নিতে চাচ্ছিলেন না, কিন্তু সকল সামন্ত মিলে, এই যে সামন্তবাদ, এটা কোন দেশ থেকে আসছে? সামন্তবাদ বা সামন্ত প্রথা ইতালি থেকে। ইতালি থেকে নাকি স্পেন থেকে? ইতালি। আচ্ছা, ইতালি থেকে আসছে। তখন এরা হচ্ছে লন্ডনের একটি দ্বীপে নিয়ে বন্দি করে রাখে। 1215 সালের 15ই জুন ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়। তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। 1215 সালের 15ই জুন। তার তারিখ সহ প্রশ্ন হ্যাঁ হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 1215 সালের 15ই জুন। মানে আমরা কি পরিমাণ বঞ্চিত লাঞ্ছিত ছিলাম, পূর্ব পাকিস্তানের একটা মেয়ে। দাবি এখন আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। 6 দফার প্রথম দফা কোনটা ছিল? শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি, অর্থাৎ কি আমরা আমাদের স্বায়ত্ত শাসন চেয়েছিলাম। পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন, এটা ছিল প্রথম দফা। দ্বিতীয় দফা কি ছিল? কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে মাত্র দুইটা ক্ষমতা, দেশ রক্ষা এবং বৈদেশিক নীতি। বাকি সবগুলো থাকবে হচ্ছে আমাদের যে প্রাদেশিক সরকারের হাতে। 3 নম্বরে বলা হয়েছিল মুদ্রা বা অর্থ সম্বন্ধে। সেখানে বলা হয়েছিল যে দুই প্রদেশের জন্য দুই রকম অথবা একরকম, একরকম যদি হয় তাহলে সেটা খুব সহজের জন্য পাচার করা না যায়, সেই জন্য খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। 4 নম্বরে বলা হয়েছিল রাজস্ব, কর, শুল্ক, এগুলা ক্ষমতা, এগুলা সবকিছু থাকবে হচ্ছে প্রাদেশিক সরকারের হাতে। প্রাদেশিক সরকার তবে কেন্দ্রীয় সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে রাজ্য পরিচালনা করার জন্য। বলা হয়েছিল বৈদেশিক বাণিজ্য বিষয়ক বাণিজ্য করতে পারবে এই সেই আঞ্চলিক সেনাবাহিনী বা আধা সামরিক বাহিনী গঠন করার কথা বলা হয়েছিল। চেয়েছিল বঙ্গবন্ধু যে আধা সামরিক বাহিনী গঠন করা হবে। 6 দফা কর্মসূচির গুরুত্ব কি কি, এগুলো বাঙালির মধ্যে আহ তিনি হচ্ছে বহিঃপ্রকাশ বা উৎপত্তি করেছিলেন। দলীয় কাজ, সারসংক্ষেপ, আমরা এগুলা শিখছি তাই না? মূল্যায়ন। আচ্ছা, এখন প্রশ্ন তোমাদের জন্য, বলো 6 দফা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে কত তারিখে উত্থাপন করা হয়? 23শে মার্চ 1966। 6 দফার প্রথম দফা কোনটা ছিল? শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্র প্রকৃতি। সহজে বলতে পারি স্বায়ত্ত শাসন। 6 দফা দিবস কবে? 6 জুন। 7 জন। 7ই জুন। ধন্যবাদ তোমাদেরকে, ক্লাস শেষ। আচ্ছা, এবার আমরা আমাদের লেকচারে ফিরে যাই। তাহলে আমার ক্লাসে মনে হয় এগুলো সবগুলো আসছে তাই না? যে মেঘনা কাটা বা মুক্তির সনদ বলা হয়, এটা হচ্ছে 5 ফেব্রুয়ারি লাহোরে, 23শে মার্চ আনুষ্ঠানিকভাবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি। আচ্ছা, এই যে এটা হচ্ছে এটা, এই যে দাবিগুলা ছিল এগুলা এগুলা মুখস্থ করে ফেলবা। হুম, আর তো কিছু নাই। আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয়? 1968 সালের 3 জানুয়ারি, বঙ্গবন্ধু সহ 35 জন। মামলাটার আনুষ্ঠানিক নাম কি?
রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। প্রধান আসামি ছিলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1 নম্বর আসামি। এটা ফাঁস করেছিলেন কে? পাকিস্তান আমির হোসেন। সত্য মামলা আগরতলায় বইটার রাইটার কে? কর্নেল শওকত আলী। সত্য মামলা আগরতলা। আচ্ছা, আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে কত তারিখে গ্রেপ্তার করা হয়? 1968 সালের 19 জানুয়ারি। মামলা হয়েছিল 3 জানুয়ারি, আর বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল 19 জানুয়ারি। 69-এ গণ অভ্যুত্থান কেন হয়েছিল? 68 সালে যে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল সেটা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুকে মুক্তি, এটার জন্য 69-এ গণ অভ্যুত্থান হয়েছিল। 69-এ গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 69 সালে ছাত্রদের 11 দফা ঘোষণা করা হয়। 18 জানুয়ারি 1969 ধর্মঘট পালন করে, কারণ এর পরের দিনে বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছিলেন 19 জানুয়ারি। সরি, ওটা 68 সালের, আর এটা 69 সালের। আচ্ছা, এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে 20 জানুয়ারি 1969 গণ অভ্যুত্থানের প্রথম শহীদ হয়েছিলেন কে? এই যে উনি 69 সালের গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র। তিনি কমিউনিস্ট পার্টি বা বামপন্থী বা ছাত্র ইউনিয়ন এগুলো রাজনীতি করতেন। পরে তিনি শহীদ হয়েছিলেন। আর উনার নামই হচ্ছে ঢাকার যে আসাদ গেট, সেটা হচ্ছে উনার নামে। আগে এটার নাম ছিল আইয়ুব গেট। তারপর হচ্ছে মতিউর রহমান মল্লিক। মতিউর রহমান মল্লিক 24 জানুয়ারি 1969, মানে আসাদ যে মারা গিয়েছিল সে আসাদ হত্যার প্রতিবাদে টানা কয়েকদিন বিক্ষোভ হয়। সেই দিন ছিল 24 জানুয়ারি 1969, যেদিন মতিউর রহমান মল্লিক শহীদ হয়েছিলেন। তিনি ছিলেন পুরাতন যে কারাগার সেটার পাশেই হচ্ছে নবকুমার ইনস্টিটিউট, সেখানে বিজ্ঞান বিভাগের 10ম শ্রেণীর ছাত্র ছিলেন এই মতিউর রহমান মল্লিক, ডাক নাম হচ্ছে মতি। খুবই মেধাবী ছিলেন। মরে গেলে সবাই মেধাবী। যাই হোক, খুব দুঃখের বিষয় যে তিনি খুব অল্প বয়সে শহীদ হয়েছিলেন। তিনি পড়াশোনা করবেন না বলে তার বাবা মাকে বলে গিয়েছিলেন যে আমি বইপত্র সব বেঁধে গেলাম, বেঁধে রেখে গেলাম, যদি ফিরে আসি তাহলে পড়াশোনা করব, পড়াশোনা করা যাবে, কিন্তু এখন আন্দোলনে যেতে হবে। 25 জানুয়ারি একমাত্র নারী শহীদ, মানে গণ আন্দোলনে একমাত্র নারী শহীদ আনোয়ারা বেগম। 18 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা, তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা, তিনি শামসুজ্জোহা তিনি ছাত্রদের রক্তে রঞ্জিত নিজের শার্ট দেখিয়ে বলেছিলেন, আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত, এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে। তিনি 18 ফেব্রুয়ারি শহীদ হয়েছিলেন। তার নামে শহীদ শামসুজ্জোহা হল করা হয়েছে এবং এটার পাশে স্ফুল্লিঙ্গ নামে একটা স্মৃতি স্মারক নির্মাণ করা হয়েছে। 22 ফেব্রুয়ারি কি হয়? 1969 আগরতলা মামলা যেটা সেটা প্রত্যাহার করা হয় এবং 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। কে দেয়? ছাত্র জনতার পক্ষে
তুফাইল আহমেদ। গণ অভ্যুত্থানের নায়ক বলা হয় কাকে? তুফাইল আহমেদকে। আসাদ দিবস 20 জানুয়ারি, অভ্যুত্থান দিবস 24 জানুয়ারি, পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ থাকে 5 ডিসেম্বর 1969। আচ্ছা, 70 সালে নির্বাচন, কিছুই না এগুলা, এগুলা দেখে নিব আর কি। শেষ। আজকের ক্লাসটা নিঃসন্দেহে ভালো লাগার কথা, তাই না? জি স্যার। কারণ ওইখানে এখানে যা ইনফরমেশন আছে এগুলো সব তোমরা জানো, এগুলো কি ভালো লাগছে, এগুলো সহজ। অতি প্রাচীন কাল থেকে এগুলো পড়ে আসছো সব, 2009 সাল থেকে। 2009 সাল থেকে কি এর বাইরে কিছু পড়ছো? কিছুই না। না স্যার। এগুলো কমই পড়ছি স্যার, সায়েন্স থেকে ছিলাম তো। জি, সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল? জি স্যার। ব্যাপার না, সহজ। 2 দিন পড়ো, মনোযোগ দিয়ে জাস্ট 2টা দিন পড়ো, এই তোমার লেকচারটা কমপ্লিট হয়ে যাবে 2 দিনে। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করবো যদি কোনো আলাপ না থাকে। শেষ করবো কিনা, কারো কোনো আলাপ থাকলে বলতে পারো। স্যার আমরা একটা ফ্রেজ শুনি যে মুক্তিযুদ্ধের চেতনা, স্যার এটার জি, মানেটা কি? বিরাট গুরুত্বপূর্ণ বিষয় মুক্তিযুদ্ধের চেতনা। আমি কি কইতাম কও? মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? মানে হচ্ছে মুক্তিযুদ্ধ যে হয়েছিল, মুক্তিযুদ্ধের কারণে যে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, আমরা কিছু মুক্তিযোদ্ধা পেয়েছি, মুক্তিযুদ্ধ কোটা পেয়েছি, সেটাকে ধারণ করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। মুক্তিযুদ্ধ যে হয়েছিল এটা বিশ্বাস করতে হবে, এটাই তো চেতনা। ঠিক আছে, 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল বা শহীদ হয়েছিল, এটা বিশ্বাস করতে হবে। এর চেয়ে বড় আর চেতনা কোনো কিছু নাই। একটা নিউজ সবার হাতে হাতে মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান ঋণ হচ্ছে 19 লক্ষ কোটি টাকা। এটা তোমরা নিশ্চয়ই দেখার কথা। বাংলাদেশের বর্তমান ঋণ কত? 19 লক্ষ কোটি টাকা। 36 বছরে 6 জন শাসন করেছে বাংলাদেশ, সেখানে তারা 6 জন মিলে ঋণ করেছে 2.5 লক্ষ কোটি টাকা। সেই 6 জনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ 91 থেকে 96, খালেদা জিয়া 96 থেকে 2006, না সরি 91 থেকে 96, খালেদা জিয়া 96 থেকে শেখ হাসিনা হচ্ছে এ পর্যন্ত, এক পর্যন্ত, পরে আবার খালেদা জিয়া, পরে হচ্ছে ফখরুদ্দিন আহমেদ। এই 6 জনে মিলে স্বাধীনতা থেকে 8 সাল পর্যন্ত ঋণ হয়েছিল 2.5 লক্ষ কোটি টাকা। আর 8 থেকে বর্তমানে শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা, তিনি একাই 14 বছরে করেছেন 16.5 লক্ষ কোটি টাকা। 6 জনে 30 বছরে করেছিল 2.5 লক্ষ কোটি টাকা, আর শেখ হাসিনা একাই করেছেন 14 বছরে 16.5 লক্ষ কোটি টাকা। এই হচ্ছে বাংলাদেশের ঋণের অবস্থা। তাহলে শুভরাত্রি নাকি? জি স্যার। ঠিক আছে, ভালো থেকো সবাই। সবই উন্নয়ন।
ক্লাস কি শেষ?